নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই সকল অন্নদাতাকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। মূলত অনেক কৃষক বন্ধুর বীজতলা প্রায় তৈরি হয়ে গেছে বা অনেক এখন করতে পারছেন না। তো আমি একটাই কথা বলবো, আমাদের বোরো ধানের যে বেশিরভাগ যে গাছের বয়স প্রায় 120 দিন, বীজ থেকে বীজের যে গাছের বয়স 115 থেকে 120 দিন। মূলত পশ্চিমবঙ্গের যে পপুলার ভ্যারাইটিগুলো পানের 845, মালি 7, আপনার হচ্ছে শতাব্দী বা 47-86 যে জাতগুলো রয়েছে, এগুলোর বেশিরভাগ গাছের বয়স হচ্ছে 115 থেকে 20 দিন। অর্থাৎ আমাদের যে সার প্রয়োগের ক্ষেত্রে একটি ফর্মুলা রয়েছে 4R ফর্মুলা। 4R ফর্মুলা কিছুই নয়, অর্থাৎ আমি কোন ধরনের সার ব্যবহার করব, অর্থাৎ কোন গ্রুপের সার, যেটা হচ্ছে সঠিক উৎস, সঠিক ডোজ অর্থাৎ কত পরিমাণ সার ব্যবহার করতে হবে, সঠিক টাইম অর্থাৎ গাছের কোন স্টেজে দিলে কিন্তু যথেষ্ট উপকার পাবে গাছ, এবং চতুর্থ হচ্ছে সঠিক জায়গা এবং কীভাবে আমি সারটা প্রয়োগ করব। প্রথমেই বলে রাখি যে সমস্ত কৃষক বন্ধুরা ডিএপি দিয়ে ধান চাষ করতে চান, বোরো ধানের চাষ রোয়া জমিনের ক্ষেত্রে বিশেষ করে, তো তাদের ক্ষেত্রে কতটা পরিমাণ কী সার লাগবে না, একর প্রতি সার লাগবে 55 কেজি ডিএপি, 45 কেজি ইউরিয়া, 40 থেকে 45 কেজি পটাশ, 5 কেজি জিঙ্ক সালফেট আর জৈব সার। এখানে প্রথমেই বলে রাখি, আমি নিচু থেকে যাই, যে জৈব সার কিন্তু আপনি কাদা করার সময় পুরোটাই দিয়ে দিতে হবে। সে আপনি হাড় সার বলুন বা আপনার হচ্ছে খামার সার বা কেঁচো সার বা আপনি বিভিন্ন উৎস থেকে যা যা জৈব সার পান তা কিন্তু দ্বিতীয় যে হাল হবে মাটি তৈরির সময় তখন কিন্তু আপনি দিয়ে দিলে ভালো। আর জিঙ্ক সালফেট কিন্তু ধান রোয়ার দিন বা রোয়ার আগের দিন দিলে কিন্তু যথেষ্ট রেজাল্ট। আর যারা ভাবছেন যে জিঙ্ক সালফেট আমি দেবো না, তবে চিলেটেড জিঙ্ক আপনি স্প্রে করলেও কিন্তু আপনি করতে পারেন। এবার বাকি থাকলো কি নাইট্রোজেন, ফসফেট, পটাশ। যেহেতু ডিএপি দিয়ে চাষ করছেন, তাহলে আপনি এখানে নাইট্রোজেন কত থাকছে না, নাইট্রোজেন থাকবে আপনার হচ্ছে 18 আর 46, 18% নাইট্রোজেন অ্যান্ড হচ্ছে 46% হচ্ছে ফসফেট। তো তার মানে এই ডিএপির মধ্যে তাহলে দুটো জিনিস আছে, আপনারা জানেন যে 18% নাইট্রোজেন এবং হচ্ছে 46% ফসফেট। তাই এখানে আপনার 55 কেজি ডিএপি কিন্তু প্রতি একর প্রতি লাগছে, এবং বাকি নাইট্রোজেনটা আপনার অ্যাড করার জন্য আপনার হচ্ছে 40 থেকে 45 কেজি কিন্তু আপনার হচ্ছে আপনার কী লাগবে, 45 কেজি ইউরিয়া লাগবে। আর এখানে একটা জিনিস বলে রাখি, এই ফর্মুলাটা কী হিসাবে আপনার অ্যাপ্লাই হচ্ছে, নাইট্রোজেন ফসফেট আমি আগের ভিডিওতে দেখিয়েছি, নাইট্রোজেন 56 কেজি, পটাশ 28 কেজি আর ফসফেট হচ্ছে 28 কেজি। এই ফর্মুলা ধরে কিন্তু এই সারের ফর্মুলা করা হয়েছে। তো প্রথমেই চলে যাই, যদি ধরা যায় যে 10ই জানুয়ারি যদি ধান রোয়া হয়, ধরুন আজকে হচ্ছে আপনার ক তারিখ, আজকে হচ্ছে 4 তারিখ, 10ই জানুয়ারি যদি ধান রোয়া করা যায়, তাহলে ধরুন সেখানে আপনার হচ্ছে কতটা পরিমাণ কী সার দিতে হবে আপনাকে, রোয়ার দিন বা রোয়ার আগের দিন কী কী দিতে হবে না, সমস্ত ডি সার কথা হতো, যদি আপনি জিঙ্ক সালফেট 5 কেজি দিন একর প্রতি, তাহলে পুরোটাই দিয়ে দিতে হবে। 45 কেজি ডিএপি, 55 কেজি ডিএপির মধ্যে প্রায় 45 কেজি ডিএপি দিয়ে দিতে হবে। 25 কেজি পটাশ আর হচ্ছে 10 কেজি ইউরিয়া। প্রথমেই বলে রাখি যে আমাদের একটা ধানের একটা প্রেগনেন্সি স্টেজ রয়েছে বা শীষ উদ্গোপন স্টেজ বলা, যাকে পিআই স্টেজ বলা হয়ে থাকে। এই পিআই স্টেজ হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল স্টেজ ধানের ক্ষেত্রে। এই পিআই স্টেজ কীভাবে আমি বের করব, ধরুন গাছের বয়স 120 দিন, সেখান থেকে আপনাকে 60 মাইনাস করে দিলে তারপর 60 দিন থেকে তার পিআই স্টেজ শুরু হচ্ছে। ধরুন যে গাছের বয়স 150 দিন, সেখান থেকে আপনি 60 মাইনাস করে দিলে তার 90 দিন থেকে তার পিআই স্টেজ শুরু হচ্ছে। 90 দিনটা কোথা থেকে না, আপনার বীজ ফেলা থেকে, অর্থাৎ যেদিন আপনি বীজতলা ফেলাচ্ছেন সেখান থেকে 90 দিন। এইটা হচ্ছে একটা থাম্ব রুল। এই থাম্ব রুল প্রয়োগ করে কিন্তু আপনাকে পিআই স্টেজটা আপনাকে বের করে নিতে হবে, কারণ পিআই স্টেজ হচ্ছে এখান থেকে কিন্তু আপনার হচ্ছে ভ্রূণ তৈরি হয়। যেমন মায়েদের পেটে যেমন ভ্রূণ তৈরি হয়, সেই জন্যকে বলা হয় প্রেগনেন্সি স্টেজ বলা হয়ে থাকে, শীষ উদ্গোপন বা পিআই স্টেজ বলা হয়। এটি হচ্ছে খুব ক্রিটিক্যাল পিরিয়ড। এই সময় যদি জল যদি কম থাকে মাঠে, তাতেও কিন্তু প্রভাব পড়ে, বেশি পরিমাণ জল হয় তাতেও প্রভাব পড়ে, এই সময় ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির ফলে কিন্তু প্রভাব পড়ে। তাই এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ স্টেজ। তাহলে আমি চলে এসেছি একেবারে ধান রোয়া থেকে। প্রথমে ধরে রাখি একটি 10ই জানুয়ারি আমি ধান রোয়া করলাম, তাহলে 10ই জানুয়ারি ধান রোয়ার দিন গাছের বয়স কত না, আপনার হচ্ছে 30 দিন গাছের বয়স। এইখানে একটা বলে রাখি, এই সময় মাটির তাপমাত্রা, বিশেষ করে জানুয়ারি মাসে যে মাটির তাপমাত্রা তা খুবই কম থাকে। মাটির যে এনভায়রনমেন্টের তাপমাত্রা, তার ফলে কি হয়, গাছ মাটি থেকে খাবার টানতে পারে না। সেই জায়গায় কি করতে হবে না, আপনাকে একটা মিনি চাপান প্রয়োগ করতে হবে। মিনি চাপান কথার অর্থ কি না, ধান রোয়া থেকে 15 দিনের মাথায় একটা মিনি চাপান প্রয়োগ করতে হবে। সেখানে আপনাকে শুধু নাইট্রোজেন দিতে হবে, সেই 15 কেজি ইউরিয়া বলুন বা 28 গম, যেটা আপনারা ব্যবহার করছেন সেটাকে, তবে ইউরিয়া দিলে মাছ বেটার, কারণ ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন অধিক আছে, 46% নাইট্রোজেন রয়েছে। তাহলে প্রথমে কি বলবো যে ডাইরেক্ট আমরা একটা ভুল করি, ডাইরেক্ট আমরা চাপান দিই 18, 25 দিন 30 দিনের মাথায় চাপান, তবে তা দিলে হবে না, কারণ এইটা হচ্ছে আমাদের ব্যাবি জায়গা। এইটা হচ্ছে আমাদের গাছে যেমন ছোট শিশুদের ঘন ঘন খাওয়া দিতে হয় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা অন্তর, ঠিক তেমনি এই যে প্রথম ধান রোয়ার প্রথম যে 30 দিন, এইখানে কিন্তু প্রচুর কম্পিটিশন হয়, পুষ্টিমূল্যের জন্য প্রচুর কম্পিটিশন। তার মূল কারণ দেখুন, 3টি আমি ধান রোয়া করেছিলাম, 3টি চারা, সেখানে ধীরে ধীরে আপনার হচ্ছে 18 কোটি টাকা করে চারা বের হবে।
অর্থাৎ একটা জিনিস জানতে হবে, আমাদের এই যে মূল ফান্ডা অর্থাৎ যে পাশকাঠি বের হবে বা পাশকাঠি তৈরি হয়, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি যে পাশকাঠি তৈরি হয় তা কিন্তু পুরোটাই কিন্তু এই 30 দিনের মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু আমরা হতভাগা কৃষক বন্ধু কী করি না, আমরা ধান রোয়ার দিন তার দিয়ে থাকি, তারপরে আমরা 25 দিনের পর বীজ আপনার হচ্ছে চাপান দিয়ে রাখি। এটা আমন ধানের ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু বোরো ধানের ক্ষেত্রে কী করতে হবে, যেহেতু মাটির মধ্যে সার একেবারে শিথিল অবস্থায় থাকে এবং কোনোভাবে চলমান থাকে না, তার ফলে কি আপনাকে একটা মাঝখানে একটা মিনি চাপান দিন, মিনি চাপানে আপনাকে ইউরিয়া প্রয়োগ করতে হবে। কারণ এই সময় হচ্ছে পুষ্টিমূল্যে প্রচুর কম্পিটিশান হয় এবং শুধু তাই নয়, একটি পাঁচকাঠি থেকে আপনার হচ্ছে 7 থেকে 8টি কিন্তু পাঁচকাঠি বের হয়। আপনাকে একটা ভিডিওতে ছবি দেখাবো, আমার আমন ধানের ক্ষেত্রে 17 থেকে 18 দিনের মধ্যে যেখানে 2টি ধান রোয়া হয়েছিল সেখান থেকে আমরা 18টা করে পাঁচকাঠি বেরিয়েছে। তাহলে ভাবুন একটা পাঁচকাঠি থেকে 9টি পাঁচকাঠি হয়েছে, তার মানে ভাবুন এই জায়গাটা তাহলে কত ক্রিটিক্যাল স্টেজ। এইটা আমাদেরকে মাথায় মনে রাখতে হবে। এই যে ধান রোয়া যখন হয় তার বয়স 30 দিন বা 35 দিন, সেখান থেকে আমাকে 60 দিন বা 55 দিনের মাথায় কিন্তু একটা মাঝখানে মিনি চাপান দিতে হবে এবং মিনি চাপাটা শুধু আমি নাইট্রোজেন দেবো, বাকি চলে যায়। এবারে হচ্ছে মূল চাপান যখন দিচ্ছি তখন আমি তাহলে 15 দিনের মাথায় যদি মিনি চাপান দিচ্ছি তাহলে কিন্তু আমাকে মূল চাপান একটু পিছিয়ে দিতে হবে, 5 দিন পিছিয়ে দিতে হবে। আমরা যেখানে 22-24 দিনের মাথায় দিই তাহলে আমার 30 দিনের মাথায় দিতে হবে। 30 দিনের মাথায় কী কী দেবো না, আমি এখানে 15 কেজি ইউরিয়া দেবো, 15 কেজি পটাশ এবং 10 কেজি ডিএপি কেন দেবো না, ডিএপির মধ্যে ফসফেট থাকে এবং এইখানে হচ্ছে আমরা কী বলেন একটা প্রেগনেন্সি স্টেজ শুরু হচ্ছে বা শীষ উদ্গমন শুরু হচ্ছে। এই যে ধানের যে কাণ্ডের ভিতর কী হয় না আপনার হচ্ছে ভ্রূণ মুকুল তৈরি হয়। এই যে যেমন আপনি 15-20 দিন পর যদি আপনি এই যদি জায়গাটা কাটেন ব্লেড দিয়ে, আমি এটা দেখাবো ভিডিওতে, আমি কেটেছিলাম আমন ধানের ক্ষেত্রে, যেমন ছোট্ট ভ্রূণ মুকুল শুরু হচ্ছে। এই ভ্রূণ মুকুল স্টেজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ স্টেজ, কারণ এই সময় যেমন মায়েদের প্রেগনেন্সির শুরুতে প্রথম একদম যেন পুষ্টিমূল্য যেন কোনো অভাব না থাকে, ঠিক তেমনি ধানের ক্ষেত্রেও কিন্তু যে শীষ উদ্গমন স্টেজ ওখানে শুরু হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে লাস্ট চাপানের বেশিরভাগ সারটাই প্রয়োগ করে দিতে হবে। কিন্তু আমরা ভুল করি কিনা, কাস্থর দশার সময় কিন্তু আমরা লাস্ট চাপান বেশি সার প্রয়োগ করি, কিন্তু এটা করলে হবে না। আপনাকে 30 দিনের মাথায়, যেহেতু একটা গাছের বয়স 115 থেকে 120 দিন, অর্থাৎ ধান রোয়া থেকে 60 দিন বয়সের মাথায় কিন্তু আপনাকে বেশিরভাগ চাপানটা বা শেষ চাপান প্রয়োগ করতে হবে। এখানে কী করতে হবে না, 15 কেজি ইউরিয়া, 15 কেজি পটাশ, 10 কেজি ডিএপি। এবার এখানে একটা বলে রাখি, যদি কোনো কৃষক বন্ধু এসএসপি না দিয়ে থাকেন কাদা করার সময়, তাহলে কিন্তু আপনাকে সালফার দিতে হবে। আপনার হচ্ছে 5 কেজি গমর, যে কোনো সালফার, এই সালফার প্রয়োগ করতে হবে। মানে সালফারের একটা যথেষ্ট ভূমিকা রয়েছে। সেই জন্য আমি বারবার কৃষক বন্ধুদেরকে একটাই কথা বলেছি যে কাদা করার দিন আপনি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করুন, তাহলে সেখানে আপনার ক্যালসিয়াম পেয়ে যাবে আপনার হচ্ছে 20%, সালফার পেয়ে যাবে 12%। কারণ গাছের যে ভ্রূণ তৈরির ক্ষেত্রে ক্যালসিয়ামের একটা কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে, আপনি এখানে আলাদাভাবে ক্যালসিয়াম দিতে পারবেন না। তাই বারবার এখনও একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও কাদা করছেন তারা, অনেকে আমাকে প্রশ্ন করেছে স্যার প্রথম কাদা দিনে দিলে কিন্তু মাটির সার নিচে বসে যেতে হবে, তাও ঠিক আছে, তাহলে আপনি দ্বিতীয় যে আপনার লাঙল হবে তারপরে কিন্তু আপনি এসএসপি দিতে পারেন মাটিতে। তো আমি বারবার একটা রিকোয়েস্ট করব যে আপনার হচ্ছে এই যে প্রেগনেন্সি স্টেজ গাছের, এই প্রেগনেন্সি স্টেজ পিরিয়ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যেন জলের মাঠে যেন জলও থাকে, কারণ এই সময় যদি ভ্রূণ মুকুল তৈরি হচ্ছে, জলের কিন্তু যদি আপনার কম হয়ে যায় তাহলে কিন্তু এখানে প্রভাব পড়বে। প্রথমেই বলে রাখি, আমরা কি ভাবি না শীষ যখন বেরোচ্ছে তখন তাহলে গাছের গুরুত্ব নিতে হবে, এটা একটা ভুল ধারণা। কারণ আপনার গাছের যে ফলন হবে বা আপনার কতটা শীষ হবে, কটা শীষ হবে, কটা শীষের মধ্যে কটা বীজ থাকবে, তা কিন্তু পুরোটা নির্ভর করে এই শীষ উদ্গমন স্টেজ থেকে। অর্থাৎ এই স্টেজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই আমাদের 10 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ, অর্থাৎ এই 20 দিন, এই 20 দিন কিন্তু আপনার হচ্ছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। অর্থাৎ 10 ফেব্রুয়ারি এদিকে হচ্ছে 19 দিন, আর এদিকে হচ্ছে আপনার 7 দিন, আপনার 19 সাথে আপনার হচ্ছে 26 দিন। অর্থাৎ এই 26 দিনের কিন্তু মধ্যে ভ্রূণ কিন্তু তার মায়ের পেটে থাকে। অর্থাৎ গাছের যে দেখবেন কিছুদিন পর 20 দিন পর কি দেখা যায় না, আপনার নিচের দিকে গোড়া কিন্তু মোটা হয়ে যাচ্ছে, এরকম মোটা হয়ে যাচ্ছে। মোটা হওয়ার অর্থ এবারে তার ভ্রূণ পুরোপুরি তৈরি এবং সে পরিবেশে বেরোবে। অর্থাৎ এই যে স্টেজ, এইখানে কি বললাম যে একটা যদি মনে হয় আপনার গাছ সবুজ নেই বা গাছ ঠিকঠাক বাড়ছে না, তাহলে আপনি হালকা এখানে ইউরিয়া প্রয়োগ করতে পারেন এবং তার সাথে 5 কেজি পটাশ প্রয়োগ করতে পারেন। কারণ পটাশ হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু তাই নয়, গাছের মধ্যে যে পুরোপুরি যে মেটাবলিজম প্রক্রিয়া, যে 60 ধরনের যে এনজাইমকে অ্যাক্টিভেট করে, তা হচ্ছে এই পটাশ। সেহেতু পটাশ সার আপনি কিন্তু আপনার কি বলবো যে প্রেগনেন্সি স্টেজে বা কাস্থর দশার আগে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। প্রতি একর প্রতি 5 থেকে 6 কেজি বা 10 কেজি দিতে পারেন। অর্থাৎ পুরোপুরি ডিপেন্ড করছে আপনার গাছের চেহারা। এই জন্য আমি একটাই কথা বলবো, কৃষক বন্ধুদের পায়ের ধুলা হচ্ছে সবচেয়ে বড় মেটার। যে কৃষক বন্ধু যত বেশি মাঠ পরিদর্শন করবেন তার কিন্তু গাছের চেহারা আলাদা হবে, গাছের প্রকৃতি আলাদা হবে। আমি বারবার একটাই কথা বলবো, অন্তত 10 দিন অন্তর একবার করে মাঠে পা রাখুন, সেটি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান হবে। অর্থাৎ আমি যেটা বলছি যে
আপনার বেশিরভাগ সারটা কিন্তু আপনাকে প্রেগনেন্সি স্টেজে শুরুতে দিয়ে দিতে হবে শিশু গ্রোথ কমাতে, আর বাকি থাকবে পটাশ 5 কেজি, ইউরিয়া হালকা, অর্থাৎ সেটা ডিপেন্ড করবে গাছের আপনার চেহারার উপরে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা একটাই কথা বলবো, যখন আমরা ফুল দশা বেরিয়ে যাবে অর্থাৎ শীষ যখন বেরিয়ে যাবে তখন কিন্তু সার কোনোভাবে দেওয়ার দরকার নেই। তখন হচ্ছে পুরোটাই ফাংশন হচ্ছে গাছের পতাকা পাতা। আপনারা দেখবেন যে গাছের দেখুন একটা পাতা, আপনার গাছের কোনো পতাকা পাতা থাকে, যেই পতাকা পাতা আপনার শীষকে এরকম ঢেকে রাখে। এই পতাকা পাতা হচ্ছে পুরোপুরি বাকি যে 30 দিনের যে খাবার, বাকি 30 দিনের যে খাবার তা সূর্যলোকের মাধ্যমে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সেই খাবার কিন্তু ঠেলবে হচ্ছে আপনার হচ্ছে শীষ যে পুষ্ট হবে বা আপনার হচ্ছে ধান যে পুষ্ট হবে তার পুরোপুরি খাবারটা কিন্তু এই পতাকা পাতা থেকে যাবে। অর্থাৎ একটা কথা মাথায় মনে রাখতে হবে, আমাদের এই কিন্তু 55 দিন, অর্থাৎ ধান রোয়া থেকে 30 দিন, ধান যদি রোয় 30 দিনের মাথায়, সেই 30 দিন থেকে আপনার হচ্ছে গাছের বয়স যখন 80 দিন, অর্থাৎ এই যে মাঝখানে যে 50-55 দিন, এইখানের মধ্যে কিন্তু পুরোপুরি সারটা আমাকে প্রয়োগ করতে হবে এবং তা বুদ্ধিমত্তার সহিত কিন্তু প্রয়োগ করতে হবে। এবং সর্বোপরি একটাই কথা বলবো যে দুটো স্টেজ খুবই গুরুত্বপূর্ণ। বোরো ধানের ক্ষেত্রে এক্সট্রা আপনাকে একটা মিনি চাপান দিতে বললাম, কারণ মিনি চাপান না দিলে এই সময় প্রচুর পরিমাণে পুষ্টিমূলের কম্পিটিশান হয় গাছের মধ্যে। কারণ এই সময় পাশ কাঠি যেহেতু বাড়তে থাকে, একটা গাছ থেকে 5-6টা করে পাশ কাঠি বের হয়, সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিমূল লাগে, শিকড়ে প্রচুর পরিমাণে পুষ্টিমূল ঠেলতে হয়। তো আমি একটাই কথা বলবো যে এই সময় কোনো পুষ্টিমূলের যেন অভাব না দেখা দেয়। পুষ্টিমূল্য যখন অভাব দেখা দিবে তাহলে কিন্তু অনেক কৃষক বন্ধু আমার অফিসে এসে বলেন, স্যার আমার গাছের বয়স 25 দিন হয়ে গেছে কিন্তু আমার গাছের কোনো পাশ কাঠি বাড়ছে নাকি। একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, আপনাকে এই প্রথম 20 থেকে 25 দিনের মধ্যে যা পাশ কাঠি হবে তারপরে কিন্তু পাশ কাঠি আর বাড়বে না। আর পাশ কাঠি যদি না বাড়াতে পারি তাহলে আপনার শীষ বাড়বে না, ধান বাড়বে না, তাহলে আপনার একর প্রতিভা আপনার হচ্ছে আপনার ফলন কিন্তু আশানুরূপ আপনি পাবেন না। কারণ যদি আপনার পাশ কাঠি যদি না বাড়ে তাহলে আপনার শীষের সংখ্যা বাড়বে না, শীষ যদি না বাড়ে তার ধানের সংখ্যা বাড়বে না, তাহলে আপনার ফলন অনেকটাই কমে যাবে। আমি আরেকটা কথা বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা ভিডিওটি সবার কাছে শেয়ার করুন, কারণ যতটা সময় আমি চেষ্টা করছি ভালো আমার বেস্ট দেওয়ার জন্য আপনাদের কাছে। এবং বোরো ধানের যে সারের প্রয়োগ নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখুন, আমি 100% অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বা আমার যারা সিনিয়র দাদারা রয়েছে বা বন্ধুরা রয়েছে বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রে বা যারা হচ্ছে আপনার কৃষি বিজ্ঞানী রয়েছে তাদের কাছে আমি পাঠানোর চেষ্টা করব। সর্বোপরি একটাই কথা যেটা বারবার বলছি যে আপনারা ভিডিওটি সবার কাছে শেয়ার করুন, ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং সর্বোপরি বোরো ধানের যে আজকে যেটা আলোচনা করলাম ডিএপি সার কখন দেবেন বা ডিএপি সার দিয়ে চাষ করে তার সাথে আর কী কী সার লাগবে তা নিয়ে আমি